হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের DSCC2 পেপার থেকে 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন যেটা থাকছে দেখে নাও, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। অ্যান্সারটা দেখবে, ভারতের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। 1976 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষতার নীতিকে স্বীকার করে নিয়ে ধর্মীয় স্বাধীনতাকে আরও বেশি উদার করা হয়েছে। এই নীতির প্রেক্ষাপটে সংখ্যালঘু ধর্মীয় মানুষরা যাতে ধর্মীয় স্বাধীনতা ও অধিকার ভোগ করতে পারে, তার জন্য সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার বিশদভাবে উল্লেখিত হয়েছে। 25 নম্বর ধারায় বলা হয়েছে, প্রত্যেক ব্যক্তি স্বাধীনভাবে ধর্মাচরণ এবং ধর্মীয় অনুশাসন অনুযায়ী বাহ্যিক আচার অনুষ্ঠান করতে পারবে। 26 নম্বর ধারায় বলা হয়েছে, প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষ নিজেদের ধর্ম প্রচারের উদ্দেশ্যে প্রতিষ্ঠান গড়তে এবং তার জন্য সম্পত্তি রাখতে পারবে। 27 নম্বর ধারায় বলা হয়েছে, কোনো বিশেষ ধর্মের প্রসারের জন্য কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে কর দিতে বাধ্য করা যাবে না। 28 নম্বর ধারায় বলা হয়েছে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্ম বিষয়ে শিক্ষা দেওয়া যাবে না। সরকারি স্বীকৃতি বা সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের অনুমতি না নিয়ে ধর্ম শিক্ষা দেওয়া যাবে না। ধর্মীয় স্বাধীনতার অধিকার স্বীকৃত হলেও জনশৃঙ্খলা, জনস্বার্থ নীতিবোধের প্রয়োজনে ধর্মের অধিকারকে নিয়ন্ত্রণ করা যাবে। বর্তমানে ধর্মীয় স্বাধীনতার অধিকার কোনো ক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে, তথাপি আমাদের ধর্মনিরপেক্ষতার নীতি প্রশংসিত হচ্ছে। এটা ছিল প্রথম প্রশ্নের উত্তর। এবার 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও। দ্বিতীয় যে প্রশ্নটা আছে দেখো, কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ সংক্রান্ত ক্ষমতা। এই প্রশ্নটাও তোমাদের 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। অ্যান্সারটা বুঝে নাও। ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ সংক্রান্ত ক্ষমতার বিষয়টি সংবিধানের 7ম তফসিলে বর্ণিত হয়েছে। এখানে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে দায়িত্ব ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছে। অর্থ সংক্রান্ত বিষয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বিভিন্ন ক্ষমতা বন্টন নির্দিষ্ট করা হয়েছে। তারপর দেখো, কেন্দ্রীয় অর্থ ক্ষমতা, রাজস্ব আদায়। প্রথম পয়েন্ট, কেন্দ্রীয় সরকার আয়কর, শুল্ক, এক্সাইজ ডিউটি, কর্পোরেট কর সহ অন্যান্য কর সংগ্রহ করতে পারে। ঋণ গ্রহণ। 2 নম্বর পয়েন্ট, কেন্দ্রীয় সরকার আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ গ্রহণ ও পরিশোধের দায়িত্ব পালন করে। 3 নম্বর হচ্ছে মুদ্রা নিয়ন্ত্রণ। মুদ্রা সংক্রান্ত নীতি, নোট ছাপানো এবং রিজার্ভ ব্যাংক পরিচালনা কেন্দ্রীয় সরকারের অধীনে থাকে। তারপর হচ্ছে রাজ্যের অর্থ ক্ষমতা, রাজস্ব আদায়। রাজ্য সরকার জমির রাজস্ব, ভূমি কর, বৈদ্যুতিক শুল্ক, আবগারি শুল্ক ইত্যাদি কর সংগ্রহ করতে পারে। নেক্সট কি বলা হচ্ছে দেখো, যে রাজ্য কর, রাজ্য সরকার বিক্রয় কর, পরিবহন কর এবং স্থানীয় শুল্ক সহ অন্যান্য রাজ্য কর সংগ্রহ করে। 3 নম্বর হচ্ছে দেখো, ঋণ গ্রহণ। রাজ্য সরকার অভ্যন্তরীণ ঋণ গ্রহণ করতে পারে, কিন্তু কেন্দ্রের অনুমতি ছাড়া বিদেশি ঋণ নিতে পারে না। তারপর দেখো, সহযোগিতা ও ভাগাভাগি। পরের পয়েন্ট, কেন্দ্রীয় সাহায্য। উন্নয়ন প্রকল্পের জন্য কেন্দ্র থেকে রাজ্যকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। দ্বিতীয় হচ্ছে ফিনান্স কমিশন। প্রতি 5 বছরে একবার কেন্দ্রীয় সরকার ফিনান্স কমিশন গঠন করে, যা কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব ভাগাভাগি নির্ধারণ করে। এইভাবে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ সংক্রান্ত ক্ষমতার ভারসাম্য রক্ষা করে দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা হয়। এবার 3 নম্বর প্রশ্নের উত্তর দেখো। এবারে 3 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, নাগরিকতা অর্জন পদ্ধতি। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই প্রশ্নের উত্তরটা আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ 3rd সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে চাও, এই নম্বরে যোগাযোগ করবে 9123 0000
5218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে থার্ড সেমিস্টারের জন্য বা এই সেমিস্টারেই তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। চলো তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর দেখো। নাগরিকতা অর্জন পদ্ধতি। নাগরিকতা অর্জনের জন্য প্রধানত দুটি পদ্ধতি আছে, একটা হচ্ছে জন্মসূত্রে অর্জন আর একটা হচ্ছে রাষ্ট্র কর্তৃক অনুমোদনের দ্বারা। এবার জন্মসূত্রে অর্জন যেটা আছে সেখানেও দুটো নীতি আছে, একটা হচ্ছে রক্তের সম্পর্কের নীতি আর একটা হচ্ছে জন্মস্থান নীতি। রক্তের সম্পর্কের নীতিতে কি বলা হচ্ছে, রক্তের সম্পর্কের নীতি অনুসারে শিশু যেখানেই জন্মগ্রহণ করুক না সে তার পিতামাতার নাগরিকতা পাবে, অর্থাৎ পিতামাতা যে রাষ্ট্রের নাগরিক শিশুও সেই রাষ্ট্রের নাগরিক হবে। যেমন কোনো ভারতীয় পিতামাতার সন্তান যদি জাপানে জন্মগ্রহণ করে তাহলে রক্তের সম্পর্কের নীতি অনুসারে সেই শিশু ভারতের নাগরিক হবে। ফ্রান্স, ইটালি, ভারত প্রভৃতি দেশে এই নীতি অনুসরণ করা হয়। এবার হচ্ছে জন্মস্থান নীতি। এই নীতি অনুসারে সন্তানের পিতামাতা যে দেশের নাগরিক হোক না কেন শিশু যে রাষ্ট্রে জন্মগ্রহণ করবে সেই রাষ্ট্রের নাগরিক হবে। যেমন ভারতের কোনো পিতামাতার সন্তান যদি জার্মানিতে জন্মগ্রহণ করে তবে সে জার্মানির নাগরিক হবে। জাহাজ বা বিমানে যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে এই নীতি অনুসারে সেই জাহাজ বা বিমান যে রাষ্ট্রের শিশুটি সেই রাষ্ট্রের নাগরিক হবে। এবার হচ্ছে এখানে এই পয়েন্টটা তোমাদের লিখতেই হবে, দ্বিনাগরিকতার যে সমস্যা এই পয়েন্টটা দিতে হবে। কোনো রাষ্ট্রে রক্তের সম্পর্কের নীতি ও জন্মস্থান নীতি এই দুই নীতি মেনে চলে। গ্রেট ব্রিটেন, ভারত এর মধ্যে পড়ে। এতে দ্বিনাগরিকতার সমস্যা দেখা যায়। যেমন ভারতের কোনো দম্পতির সন্তান ব্রিটেনে জন্মগ্রহণ করলে রক্তের সম্পর্কের নীতি অনুসারে সে ভারতীয় নাগরিক, আবার জন্মস্থানের নীতি অনুসারে সে ব্রিটেনের নাগরিক। এই ক্ষেত্রে শিশুটি প্রাপ্তবয়স্ক হলে তাকে যে কোনো একটি দেশের নাগরিকতা গ্রহণের সুযোগ দেওয়া হয়। এবার হচ্ছে অনুমোদন সিদ্ধ নাগরিক। পরের যে পয়েন্ট আছে দেখো, অনুমোদনের মাধ্যমে নাগরিকতা অর্জন করা যায়। অনুমোদন আবার দুটি অর্থে হতে পারে, ব্যাপক অর্থে আর হচ্ছে সংকীর্ণ অর্থে। ব্যাপক অর্থে অনুমোদনের ক্ষেত্রে রাষ্ট্রের কাছে আবেদন করা হয়। বিদেশি সম্পত্তি ক্রয়, সরকারি চাকরি গ্রহণ, বিবাহ, সেনাবাহিনীতে যোগদান প্রভৃতির যে কোনো উপায়ে মাধ্যমে নাগরিকতা অর্জন করা যায়। ব্রিটেন, ভারত প্রভৃতি দেশে অনুমোদন শব্দটি সংকীর্ণ অর্থে ব্যবহৃত হয়। এখানে কয়েকটি নির্দিষ্ট শর্ত পূরণ করে সরকারের কাছ থেকে আবেদনের মাধ্যমে নাগরিকতা পাওয়া যায়। এই সব শর্তের মধ্যে স্থায়ীভাবে বসবাসের শর্ত বিশেষ গুরুত্বপূর্ণ। এছাড়াও আরও শর্ত আছে, যেমন ব্রিটেনের নাগরিকতা পেতে গেলে ইংরাজি ভাষা অবশ্যই জানতে হবে। এই ছিল তোমাদের আজকে 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন উত্তর।